প্রাসঙ্গিক হবে। ওকে, আজকে আমাদের সাক্ষ্য আইনের ৩য় ক্লাস। আমি বলেছি, ১ম ক্লাসেই বলেছি যে আপনি যদি ভালো আইনজীবী হতে চান, খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সাক্ষ্য আইন। যদিও আমাদের এখানে ১৫ মার্ক, ছোট একটা সাবজেক্ট। কিন্তু আমি বলব প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই আইনজীবী হতে চাই। কথায় আছে, যার নাই কোনো গতি সে করে ওকালতি। কিন্তু এখন কিন্তু ওরকম নেই। বার কাউন্সিল যে পরীক্ষা নিচ্ছে, যেভাবে হচ্ছে পরীক্ষা নিচ্ছে, এখানে যারা ভালো পড়াশোনা করবে, যারা পেশাটাকে মনে করবে যে না আমি পেশায় ব্রত হব, তারাই কিন্তু লাইসেন্স পাচ্ছে, সনদ পাচ্ছে। এবং বার কাউন্সিলের ইতিহাসে আমরা যখন পরীক্ষা দেই সবচেয়ে কঠিন কোশ্চেন হয়েছিল। এমসিকিউ তেও কঠিন হয়েছিল, এমনকি লিখিত পরীক্ষা তো হয়েছেই কঠিন। প্রবলেম কোশ্চেন ছিল, ড্রাফটিং ছিল। তো যার নাই কোনো গতি সে আর এখন ওকালতি করবে না। যার আছে বেশি গতি সে করবে ওকালতি। সত্যিকার অর্থে যারা অ্যাডভোকেট হওয়ার পর প্র্যাকটিসে আসবেন, আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসেই বলেছি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে লয়ার কোর্টগুলোতে ট্রায়ালের যে লয়ার সেটার সংখ্যাটা খুব কম। আমরা যেটা দেখি, আহ, আমি কয়দিন হচ্ছে আপনাদেরকে সার্ভিস দিতে পারবো সেটা জানি না। কারণ যত দিন যাচ্ছে মামলার চাপ তত বাড়তেছে। যেহেতু প্র্যাকটিশনার, একটা সময় হয়তো বা চাইলেও, গতবার আমার 7টা বেচ ছিল। এই যে আপনার 100 সর্বশেষ যেই পরীক্ষা হলো, 7টা বেচে আমি ক্লাস নিয়েছি বিভিন্ন সময়। কিন্তু এবার কিন্তু আমি আর পারতেছি না। তো একটা সময় হবে হয়তোবা আমিও পারবো না। প্র্যাকটিসে মনোনিবেশ করতেছি। অ্যাডভোকেট হবেন, ওকালতি, অ্যাডভোকেসি, এটার সাথে আসলে আর অন্য কিছুই যায় না। তারপরেও পড়াশোনার সাথে থাকলে একটু চর্চা থাকে। যেটা বলতে চাচ্ছি যে আমাদের সাক্ষ্য আইন নিয়ে, আপনারা যারা সত্যিকার অর্থেই আইনজীবী হতে চান এবং অ্যাডভোকেট হবেন, হওয়ার পরে আমাদের একটা জিনিস বাংলাদেশের লয়ার লয়ার কোর্টগুলোতে শর্ট আছে। প্রচুর পরিমাণ আইনজীবী আছে যারা হলো অন্তত শুধুমাত্র জামিনের লয়ার, কিন্তু ট্রায়াল ভালো করে না। অর্থাৎ অনেক শর্টেজ আছে ট্রায়াল লয়ারের, যারা হচ্ছে সাক্ষী করাবে, সাক্ষীর জবানবন্দি নেবে, পুনর্জবানবন্দি করবে, যুক্তিতর্ক করবে। খুবই সংকট। ম্যাক্সিমাম লয়াররাই হচ্ছে ওই জামিন পর্যন্ত বা হচ্ছে প্রাইমারি স্টেজ পর্যন্তই মামলাগুলো হ্যান্ডেলিং করে থাকে। পরবর্তীতে ট্রায়ালের যে বিষয়গুলো সেটা গুটি কয়েক সংখ্যক সিনিয়র লয়ার আছেন তাদেরকে দিয়ে করে। অ্যাকচুয়ালি আপনার মামলার প্রেক্ষাপট, আপনার মামলার বিষয়, আপনার বিষয়, এটা কিন্তু অন্য কোনো লয়ার ভালো করে জানার কথা না। কারণ এই মামলা আপনি স্টাডি করেছেন, আপনি জামিন করিয়েছেন, আপনি সবকিছুই করেছেন। সেই মামলার ট্রায়াল যদি আপনাকে সিনিয়র দিয়ে করান, সেখানে কিন্তু সেটা একুরেসি পাবে না। এক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সবাইকে বলবো যে আমাদের এই সেক্টরে কাজ করার যথেষ্ট পরিমাণ সুযোগ আছে ট্রায়ালের আইনজীবী হওয়ার। আপনারা সবাই যারা প্র্যাকটিসে আসবেন এই জিনিসটা চেষ্টা করবেন, যারা আপনারা সত্যিকার অর্থে অ্যাডভোকেসি বা হচ্ছে ওকালতি পেশাটাকে জীবনে হচ্ছে নিতে চাচ্ছেন। এই পেশায় সবচেয়ে বেশি স্বাধীনতা আছে, যেটা অন্য কোথাও নেই। ধরেন আপনি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আপনি চাইলেই একটা কিছু করতে পারবেন না, আপনার হচ্ছে হাত পা বাঁধা থাকে। এখানে আপনি সবকিছুতেই সামাজিক বলেন, সবকিছু প্রেক্ষাপটে আপনি ইনভলভমেন্ট হতে পারবেন। আপনি চাইলেই একদিন ছুটি কাটাতে পারবেন, কারো কাছে আপনার ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে কারো কাছে ছুটি চেতে হবে। আহ, আর কিছু বললাম না আপনাদেরকে। এই বিষয়টা বলার কারণ হলো, যারা ভালো ট্রায়ালের লয়ার হতে চান, আপনাদেরকে এই সাক্ষ্য আইনটা ভালো করে পড়তে হবে। এই সাক্ষ্য দিয়ে তো আপনি ট্রায়াল করাবেন প্রত্যেকটা সেকশন। দেখবেন যে বিশেষ করে আপনাদের এখন প্রয়োজন নেই, যখন আইনজীবী হয়ে যাবেন, আইনজীবী হওয়ার পর সাক্ষ্য আইনের ডিএলআর পাওয়া যায়। আপনারা সেই ডিএলআর গুলো কালেক্ট করবেন। যদিও আমার ওইভাবে এখন পর্যন্ত শুধু আহ ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি ব্যতীত অন্যান্য যে ডিএলআর গুলো আছে, এগুলো এখনো আমার হচ্ছে সংগ্রহে খুব বেশি একটা নেই। তো আপনারা যারা সত্যিকার অর্থে ভালো প্র্যাকটিস করবেন, আপনারা এগুলো আস্তে আস্তে, হ্যাঁ, একেবারেই চাপ নেওয়ার প্রয়োজন নেই। কারণ টাকা পয়সারও বিষয় আছে। অ্যাডভোকেট হওয়ার পরেই যে বড় চেম্বার হয়ে যাবে বিষয়টা এরকম না। আস্তে 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 করে হচ্ছে আপনি আপনার মতো করে আগাবেন এবং প্ল্যানিং করে রাখবেন, প্ল্যান করে করে আগাবেন। তো যাই হোক, এই সাক্ষ্য আইনকে ভালোবাসতে হবে প্র্যাকটিসে ভালো করার জন্য। একটা সময় আপনার নাম অন্যরা বলবে, আপনার পরিচয় দিয়ে অন্য বন্ধু গর্ব করবে। না, আমার একটা ফ্রেন্ড আছে, ও খুব ভালো ট্রায়াল করে, খুব ভালো শুনানি করে, সাবমিশন খুবই ভালো। আপনি যদি ট্রায়ালের ভালো লয়ার হন, আপনি জামিনের বিষয়গুলো এমনিতেই ভালো সাবমিশন রাখবেন।
ওকে, আর কথা বলতেছি না, আমরা ক্লাসে চলে যাচ্ছি। 34 থেকে 38 বিশেষ পরিস্থিতিতে প্রদত্ত বিবৃতি। দুইটা বিষয় এখানে, একটা বিষয় হলো প্রাসঙ্গিক, আরেকটা বিষয় হলো অপ্রাসঙ্গিক। তাহলে প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক কি গতকালকে আমরা বলেছি। যে বিষয়টা আদালতে সাক্ষ্য হিসাবে গৃহীত হবে সেই বিষয়টা হলো প্রাসঙ্গিক, আর যে বিষয়টা আদালতে সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না সেটা কি, সেটা হলো অপ্রাসঙ্গিক। তাহলে 34-এ বলা আছে হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয়। আমরা যে 32 এবং 33-এর যে হিসাবের খাতা বলেছি সেই হিসাবের খাতায় যিনি লিখেছেন তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, পরকালে চলে গেছেন বা মৃত হয়েছেন বা নিখোঁজ হয়েছেন বা অন্য কিছু হয়েছে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উপস্থিত সময় এবং ব্যয় সাপেক্ষ হয়েছে। কিন্তু 34-এ কিন্তু উনি ধরেন পৃথিবীতে থাকতেও পারেন। তাহলে এই ক্ষেত্রে কি হবে? ব্যবসার খাতায়, ডিজিটাল রেকর্ডে, আপনাদের টালি খাতায় অ্যাপ হয়েছে যেখানে হিসাব লিপিবদ্ধ করে রাখা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান তাদের হচ্ছে বিভিন্ন আলাদাভাবে সফটওয়্যার তৈরি করা আছে যেখানে হিসাব কিতাব হচ্ছে সংরক্ষণ করা। তাহলে আমাদের 34-এ বলা আছে হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক বা ডিজিটাল রেকর্ডে লিপিবদ্ধ বিষয় কি হবে? প্রাসঙ্গিক হবে। তাহলে ব্যবসার খাতায়, ডিজিটাল রেকর্ডে যদি কোনো বিষয় লিপিবদ্ধ থাকে, এই লিপিবদ্ধ বিষয় কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে, অর্থাৎ প্রাসঙ্গিক হবে। যেমন কয়েক হাজার টাকার দাবিতে ক্ষয়ের বিরুদ্ধে মোকদ্দমা করলো। ধরেন ১,০০,০০০ টাকা দাবিতে ক্ষয়ের বিরুদ্ধে মোকদ্দমা করলো। ক্ষয়ের কাছে তার উক্ত টাকা পাওনা, এটা প্রমাণ করার জন্য তার খাতায় লেখা হিসাব দেখালো। খাতায় লেখা হিসাবসমূহ কি হবে? হিসাবসমূহ প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। কিন্তু দিস ইজ নট কনক্লুসিভ প্রুফ। হিসাবের খাতায় দেখানো হলে যে এটা আপনার হচ্ছে কি ফাইনাল, এরকম বিষয়টা না। এটার সাথে কি লাগবে? এটার সাথে অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট লাগবে এটাকে প্রমাণ করার জন্য। তবে হিসাবের খাতায় যদি কোনো কিছু লিপিবদ্ধ থাকে সেই বিষয়টা সাক্ষ্য হিসেবে গৃহীত হবে, সেই বিষয়টা প্রাসঙ্গিক। ৩৫-এ বলা আছে কর্তব্য হিসাবে সরকারি দলিলে অন্তর্ভুক্ত বিষয় কি হবে? অন্তর্ভুক্ত বিষয় বা ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত বিষয় প্রাসঙ্গিক হবে। তাহলে সরকারি দলিলে বা অন্য কোনো অফিসের রেজিস্টার বা নথিতে যদি কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় লেখা থাকে, সেই বিষয়টা কি? সেই বিষয়টা প্রাসঙ্গিক। সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। সরকারি আ কর্তব্য হিসেবে সরকারি দলিল। ধরেন একেবারে ট্রু সেন্স এ আপনার আজকেই যেটা করেছি সকালবেলা আ দণ্ডবিধির ৪৩৫, ৪৩৬, ৩৮৫ ধারায় আমি বাদী পক্ষে একটা মামলা ফাইল করেছি। ফাইলিংটা যখন জমা দিয়েছি তখন ওইখানকার আদালতের যে নিয়োজিত কর্মকর্তা তিনি কি করেছেন সেটা উনার যে রেজিস্টার বুক আছে সেখানে উনি এন্ট্রি করেছেন। এটা কেন করেছেন? ওইখানে বাদীর নাম লিখেছেন, বিবাদীর নাম লিখেছেন, লিখে তারপরে মামলার একটা নাম্বার দিয়েছেন। কারণ কি এটা তার কর্তব্য। এখন উনি যে এখানে লিপিবদ্ধ করলেন বিষয়গুলো এটা কি? এটা প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে গৃহীত না। এত তারিখে এতটার সময় এই মামলাটা কি হয়েছে? দায়ের হয়েছে। 36 এ বলা আছে মানচিত্র তালিকা নকশা। তাহলে মানচিত্র তালিকা নকশায় যদি কোনো বিবৃতি দেয়া থাকে, তাহলে মানচিত্র তালিকা বা নকশায় সেটা যদি আপনার আ জনগণের নিকট বিক্রয়ের জন্য সরকার কর্তৃক প্রকাশিত হয় বা যে ব্যক্তি কর্তৃকও প্রকাশিত হয় সেই বিষয়টা প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। আইন বিজ্ঞপ্তির বক্তব্য। তাহলে দেশের সংসদ আমাদের বাংলাদেশের যে পার্লামেন্ট আছে, পার্লামেন্ট কর্তৃক পাশকৃত আইন, হ্যাঁ? তারপরে হচ্ছে বিজ্ঞপ্তি যেগুলো গেজেট আকারে সরকার কর্তৃক প্রকাশিত হয়। সেই গেজেট বইটা কি হবে? গেজেট বইটা প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। 38 এ বলা আছে আইন গ্রন্থ। তাহলে আদালত যখন কোনো দেশের আইন সম্পর্কে অভিমত গ্রহণ করেন, তাহলে ওই আইন সম্পর্কে সেই দেশের লিখিত বই বা সরকারের কর্তৃত্ব মুদ্রিত তার বক্তব্য কি? বক্তব্য হলো প্রাসঙ্গিক। তাহলে আমাদের 37 হলো গেজেট বা বিজ্ঞপ্তি প্রাসঙ্গিক, আর 38 এ হলো আইন গ্রন্থ প্রাসঙ্গিক। তাহলে আইন গ্রন্থ যদি আমরা বলি কোন আইন গ্রন্থ প্রাসঙ্গিক হবে? আপনারা নিশ্চয়ই জানেন যখন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করেছেন, আমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে এসেছি, আমাদের কিন্তু মূল বই পড়ানো হতো। অর্থাৎ সরকারি যে গ্যাজেট বইগুলো আছে, সেই গ্যাজেট বইগুলো আমরা বেশি পড়তাম। তাহলে ওই যে সরকার কর্তৃক প্রকাশিত গ্যাজেট বই, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, দ্য পেনাল কোড, এই যে অফিসিয়ালি দ্য পিপলস রিপাবলিক অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ,
কর্তৃক প্রকাশিত যে বইগুলো আছে সেই বইগুলো কি হবে, প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। তার মানে আদালত যখন কোনো দেশের আইন সম্পর্কে অভিমত গ্রহণ করে, ওই আইন সম্পর্কে সেই দেশের লিখিত সরকার কর্তৃক মুদ্রিত যে বই আছে সেই বক্তব্যটার বিবৃতি নিবে, সেটা প্রাসঙ্গিক। আমরা নিশ্চয়ই রেড জুডিকাটা পড়েছি, দেওয়ানি কার্যবিধির 11 ধারায়। তারপরে হচ্ছে ডক্ট্রিন অফ ডাবল জিউপ্রেডি পড়েছি ফৌজদারি কার্যবিধির 403 ধারায়। এবং সংবিধানের 35-এর 2 অনুচ্ছেদে পড়েছি কোনো ব্যক্তিকে একই বিষয় নিয়ে দ্বিতীয়বার বিচারের সম্মুখীন করা যাবে না। তার মানে একটা বিষয় যদি নিয়ে যদি মামলা হয়, সেই বিষয়টা যদি কি হয়, আপনার রায় হয়, সে বিষয়টা নিয়ে ডিক্রি হয়, অর্থাৎ চূড়ান্ত ভাবে আপনার সে বিষয়টা সেটেল হয়েছে। যে একটা বিষয় নিয়ে মামলা হয়েছে, সেই মামলায় চূড়ান্ত ভাবে রায় হয়েছে, ডিক্রি হয়েছে, বা সেই বিষয়ে একেবারেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, অথবা সাজা হয়েছে ক্রিমিনাল মামলায়, বা খালাস দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে একজন ব্যক্তিকে সেই একই অপরাধের জন্য কি করা যাবে না, বা হচ্ছে একই বিষয়বস্তু নিয়ে পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে না। তাহলে দেওয়ানির ক্ষেত্রেও সেম, ফৌজদারির ক্ষেত্রেও সেম। দেওয়ানি একটা মামলা দায়ের হলো, সেই মামলা রায় এবং ডিক্রি হলো, চূড়ান্ত ভাবে সেই বিষয় কি হলো, আপনার নিষ্পত্তি হলো। চূড়ান্ত ভাবে যদি সেই বিষয় নিষ্পত্তি হয়ে যায়, তাহলে এই বিষয় নিয়ে আর ভবিষ্যতে কি করা যাবে না, মামলা মোকদ্দমা করা যাবে না। যদি করা হয়, তাহলে দেওয়ানি কার্যবিধির 11 ধারা অনুযায়ী সেটা কি হবে, খারিজ হবে। আবার ফৌজদারি কার্যবিধির 403 ধারায় বলা আছে ডক্ট্রিন অফ ডাবল জিউপ্রিটি, অর্থাৎ একটা বিষয় নিয়ে মামলা হয়েছে, সেই বিষয়টা নিয়ে চূড়ান্তভাবে কি হয়েছে, সেই মামলার রায় হয়েছে, এবং আসামিকে দণ্ডিত করা হয়েছে বা খালাস দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে তাকে আর কি করা যাবে না, পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে না। সেই বিষয়টা কিন্তু সাক্ষ্য আইনের 40 ধারায় বলা আছে। দেখেন কি বলা আছে, যে পরবর্তী মোকদ্দমা নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মোকদ্দমার রায় ডিক্রি কি হবে, রায় ডিক্রি প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। তাহলে যখন প্রশ্ন ওঠে কোন মোকদ্দমা আদালত বিচার বা আমলে নিতে পারেন কিনা, এই অজুহাতে যে ওই কারণে ওই বিষয়ে কোনো রায়, আদেশ বা ডিক্রি ইতিপূর্বে প্রদান করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী মোকদ্দমা গ্রহণ না করার জন্য পূর্ববর্তী মোকদ্দমার রায়, আদেশ, ডিক্রি কি হবে, রায়, আদেশ, ডিক্রি প্রাসঙ্গিক হবে। পরবর্তী মোকদ্দমা নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মোকদ্দমার রায়, আদেশ বা ডিক্রি কি, ডিক্রি হলো প্রাসঙ্গিক, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। একবারই ট্রু সেন্সে আমাদের সাক্ষ্য আইনে বলতেছে যে পরবর্তী যে মামলাটা দায়ের হয়েছে, ধরেন একটা মামলা 18 সালে দায়ের হয়েছে, সেই মামলাটা 2022 সালে এসে কি হয়েছে, চূড়ান্ত ভাবে রায় এবং ডিক্রি হয়ে গেছে। এখন 2022 সালে যখন চূড়ান্ত ভাবে রায় ডিক্রি হয়ে গেছে, সেই বিষয়বস্তু নিয়ে 2022 সালে যখন রায় ডিক্রি হয়ে গেছে, সেই বিষয়বস্তু নিয়ে 2025 সালে মামলা হলো। তাহলে এই ক্ষেত্রে পরবর্তী 2025 সালে যে মামলাটা হয়েছে, এই মামলাটা নিষিদ্ধ করার জন্য পূর্বের যে মামলাটা আছে, অর্থাৎ 2018 সালের মামলার যে রায় ডিক্রি হয়েছে, সেই ডিক্রিটা কি হবে, প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। এই বিষয়টা বলা আছে হচ্ছে 40 ধারা, যেটাকে আমরা বলি রেজ জুডিকাটা বা ডক্ট্রিন অফ ডাবল জিউপ্রেডির ধারা বলি। একজন হ্যান্ড রেজ করেছেন, বলেন। হাসান ভাই। জি, হাসান ভাই বলেন। স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে একটা বিষয় নিয়ে যদি ক্রিমিনাল মামলা হয়ে থাকে, সেটা দিয়ে কি পরবর্তীতে সিভিল মামলা হবে সেম সাবজেক্ট নিয়ে করা? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই করা যাবে। ধরেন জায়গা জমি নিয়ে আপনার মার্ডারও হয়ে গেছে, মার্ডার মামলা হয়েছে, কিন্তু মার্ডার মামলা হলেও সে যে জায়গা জমি নিয়ে মার্ডার হয়েছে, সেই জায়গা জমি নিয়ে দেওয়ানি মামলা করা যাবে। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যে গতকালকে আপনাদের ক্লাসে বলেছিলাম যে আমাদের এখানে ডাবল মার্ডার হয়েছে, 2 জন ভাইকে একসাথে হত্যা করা হয়েছে, জায়গা জমি নিয়ে, প্রতিবেশী, আপন চাচা, চাচাতো ভাইরা হচ্ছে হত্যা করেছে। তো এই ক্ষেত্রে জায়গা জমি নিয়েই তো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই 302/34 মামলা হবে। হলেও যদি 302/34 মামলা হয়ও, তারপরেও সেই জায়গা জমি নিয়ে কিন্তু দেওয়ানি মামলা চলতেই কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। 41-এ বলা আছে প্রভেদ, বিবাহ, এডমিরালটি, দেউলিয়াত্বের অস্তিত্ব। 41 ধারা এবং হচ্ছে সাক্ষ্য আইনের 112 ধারা, এগুলো সম্পর্কে আদালত কি করবে, চূড়ান্ত ভাবে অনুমান অনুমান করবে, অর্থাৎ এগুলো কনক্লুসিভ প্রুফ, এগুলো আর আপনাকে আদালতে আলাদা করে এডমিট করানো লাগবে না। তাহলে প্রভেদ, বিবাহ, এডমিরালটি, দেউলিয়াত্ব। প্রভেদ কি, প্রভেদ হলো উইল, এক ধরনের উইল। বিবাহ, এডমিরালটি, এডমিরালটি হলো হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ। দেউলিয়াত্ব, এগুলো
এই সম্পর্কে আদালতের চূড়ান্ত রায় আদেশ ডিক্রি যখন কোনো ব্যক্তির আইনগত চরিত্র আরোপ করে এগুলো সম্পর্কে আদালত কি করবে, ওই ডিক্রি গুলো প্রাসঙ্গিক হবে, ওগুলো কনক্লুসিভ প্রুফ বলে গণ্য হবে, ওগুলো সম্পর্কে আপনার হচ্ছে নতুন করে কি করা লাগবে না, সাক্ষ্য দিতে চাইলে আদালতে নতুন করে এডমিটেড করানো লাগবে না। তাহলে কনক্লুসিভ প্রুফের ধারা কোনগুলো? 41 এবং 112। আদালত চূড়ান্ত অনুমান করবে কোন বিষয় সম্পর্কে? প্রবের বিবাহ, এডমিরালটি এবং দেউলিয়াত্ব। 112টা আমরা পরবর্তীতে পড়বো। 42, 43, 44 এই সেকশন গুলো আপনারা চাইলে পড়তে পারেন, না পড়লেও চলবে। আমরা কোশ্চেন গুলো শেষে করি, আপনাদের কোশ্চেন করার সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? আমরা কোশ্চেন গুলো শেষে নিচ্ছি, একটু নোট করে রাখবেন, বা আপনারা যদি চান এখানে মেসেজ অপশন আছে, মেসেজ অপশনে মেসেজ করতে পারেন। আশরাফুল চাকলাদার ভাই, হ্যাঁ, আমাদের এখানে যে ইনবক্স আছে, ইনবক্সে মেসেজ করতে পারেন ক্লাস কি হচ্ছে, হ্যাঁ, কামরুল হক ভাই ক্লাস হচ্ছে, এখানে আপনারা ইন কল মেসেজ এখানে মেসেজ করবেন, ঠিক আছে? অপিনিয়ন অফ এক্সপার্ট, বিশেষজ্ঞের মতামত। ধরেন আমরা হচ্ছে সাক্ষ্য আইন 1872 পড়তেছি, তাহলে সাক্ষ্য আইন 1872 কোন দেশের সাক্ষ্য আইন? এটা কিন্তু বাংলাদেশের সাক্ষ্য আইন। এখন বাংলাদেশের সাক্ষ্য আইনের 45 ধারায় কি আছে? 45 ধারায় আছে অপিনিয়ন অফ এক্সপার্ট, বিশেষজ্ঞের মতামত। তাহলে অপিনিয়ন অফ এক্সপার্ট, বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক করা হয়েছে। কোন ধারা অনুযায়ী প্রাসঙ্গিক করা হয়েছে? সাক্ষ্য আইনের 45 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক করা হয়েছে। তাহলে আমাদের সাক্ষ্য আইনের 45 ধারায় আছে কি? অপিনিয়ন অফ এক্সপার্ট, বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। কিন্তু একটা কথা বলেন তো, আহ আমেরিকার সাক্ষ্য আইনের 45 ধারায় কি আছে? আমি সবাইকে আনমিউট করে দিলাম, কেউ গুগলে সার্চ দিবেন না। হ্যাঁ, আমেরিকার যে সাক্ষ্য আইন আছে, বা হচ্ছে আপনার ব্রিটিশদের যে সাক্ষ্য আইন আছে, সেই সাক্ষ্য আইনের 45 ধারায় কি আছে বলেন তো? কে বলতে পারবে? গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। কেউ বলতে পারবেন? আনমিউট করে আছেন সবাই। এক্সপার্ট ওপিনিয়ন। সেটা এক্সপার্ট এক্সপার্ট অপিনিয়ন কি ওপিনিয়ন তো। আমেরিকার, আমেরিকার সাক্ষ্য আইনের 45 ধারায় কি এক্সপার্ট অপিনিয়ন আছে? না না না, আমাদের যে দেশ, ওই যে আপনার হ্যাঁ, তো ব্রিটিশরাই তো সেটাই তৈরি সেটাই করেছে আমাদের আইনটা। না, না, সেটাই বলতে চাচ্ছি, যে আমেরিকার যে সাক্ষ্য আইন আছে, সেই সাক্ষ্য আইনের 45 ধারায় কি আছে আমরা জানি। ব্রিটিশদের আইন বাংলাদেশের জন্য তৈরি করেছে, কিন্তু ইউএস এর যে সাক্ষ্য আইন আছে, সেটা যে বাংলাদেশের সাথে মিলবে, 45 ধারায় যে এক্সপার্টের অপিনিয়ন থাকবে, সেটা তো এরকম নাও হতে পারে, তাই না? আমরা হয়তো বা ইউটিউবে বা আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাব, কিন্তু আমরা কেউই জানি না, আমরা কিন্তু জানি না। এমনকি আমাদের মালয়েশিয়া বা পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, সেই দেশের যে সাক্ষ্য আইন, সেই সাক্ষ্য আইনের 45 ধারায় কি আছে, সেটাও আমরা জানি না। কিন্তু যিনি হচ্ছেন ইউএসএ তে পড়াশোনা করেন লতে, তিনি আবার জানেন যে সাক্ষ্য আইনে কি আছে এই ধারা, এই সেকশনে। তার মানে বিদেশি আইন, বিদেশি আইন সম্পর্কে আমরা জানি না। তাহলে যিনি জানেন বিদেশি আইন সম্পর্কে, তিনি কি? তিনি হলেন এক্সপার্ট। ঠিক তেমনি অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো সম্পর্কে একজন এক্সপার্ট জানেন। যেমন আমি যদিও সিভিল প্র্যাকটিস করি না, ক্রিমিনাল প্র্যাকটিস করি, কিছু কিছু দলিল আমি পড়তে পারি। আবার কিছু দলিল আছে এতই কঠিন রে ভাই, মানে আমার পক্ষে পড়া অনেক সময় পসিবল হয়ে ওঠে না। কিন্তু অনেক মানুষই আছেন যারা হচ্ছে সেই দলিলগুলো অকপটে পড়তে পারে। সেই আপনার হচ্ছে 1950, 1930, 20 সালের দলিলও আপনার হচ্ছে হাতের লেখা দলিল, একেবারেই টানা হাতের লিখে সেগুলো পড়তে পারে। তাহলে তিনি সেই বিষয়ে কি? তিনি সেই বিষয়ে এক্সপার্ট। সেই এক্সপার্টের মতামত কি হবে? প্রাসঙ্গিক হবে। তাহলে যে যে বিষয়ে খুবই ভালো জানে, তার মতামত কি? প্রাসঙ্গিক। ধরেন একেবারে ট্রু সেন্সে যদি বলি, একজন লোক বিষ খেয়ে মারা গেল। এখন কি বিষ খেয়ে মারা গেল? এটা আমরা যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছি, আমরা কেউ বলতে পারবো না। যে কোন ধরনের, বলতে পারবো বড়জোর কি ইঁদুরের বিষ খেয়ে মারা গেছে, বা হারপিক খেয়ে মারা গেছে, এটা বলতে পারবো। কিন্তু হারপিকের মধ্যে কি জাতীয় বিষ আছে, ইঁদুরের বিষে কি বিষটা কি জাতীয় বিষ, সেটা কে বলতে পারবে? সেটা একজন এক্সপার্ট ডাক্তার বলতে পারবে, আমরা বলতে পারবো না। তাহলে ওই ডাক্তারের মতামত, ওই এক্সপার্টের মতামত কি হবে? প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। তাহলে 45 এ কি বলা আছে? বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক। তাহলে কেন বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক হবে, সেটা হয়তো আমরা এতক্ষণ বুঝতে পেরেছি। আমাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে যে কয়টি ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক। এখানে আছে হচ্ছে, আগে ছিল 5টি ক্ষেত্রে: বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তলিপি, আঙ্গুলের ছাপ,
এই 5টি ক্ষেত্র ছিল, এখন নতুন করে একটি ক্ষেত্র কি হয়ে নতুন করে অনেকগুলো ক্ষেত্র যুক্ত হয়েছে। সর্বমোট এখন কতটি ক্ষেত্রে প্রাসঙ্গিক? সর্বমোট 13টি ক্ষেত্রে আপনার হচ্ছে বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক। সেগুলো কি? বিদেশি আইন, বিজ্ঞান, তারপরে হচ্ছে ভৌত ফরেনসিক প্রমাণ, চারুকলা, হস্তলিপি, আঙ্গুলের ছাপ, পায়ের ছাপ, হাতের তালুর ছাপ, আইরিশের ছাপ, হ্যাঁ, হাতের লেখা শনাক্তকরণ, বাণিজ্যের ব্যবহার, প্রযুক্তিগত কারিগরি পরিভাষার ব্যবহার, বন্য প্রাণীর পরিচয়, এগুলো বিষয়ে বিশেষজ্ঞের মতামত কি হবে? বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক হবে। যেমন অনেক প্রাণী আমরা দেখি, সবগুলো প্রাণীর নাম কিন্তু আমরা জানি না, বা হচ্ছে সেটা কি প্রজাতির প্রাণী সেটাও জানি না। তাহলে এই প্রাণী সম্পর্কে যার ভালো জানা আছে সে কি? সে একজন বিশেষজ্ঞ। তার এই বিশেষজ্ঞের মতামত কি হবে? বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসাবে গৃহীত হবে। নতুন করে যে যুক্ত হলো ভৌত ফরেনসিক প্রমাণ। আমরা প্রথম ক্লাসে ভৌত ফরেনসিক প্রমাণ কি বলেছিলাম? অনেক সময় এরকম হয় যে একজন লোক সে মারা গিয়েছে, এরকম ভাবে মারা গিয়েছে, সেটা ধরেন হচ্ছে ট্রেনে কাটা পড়ে বা বাসে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, কিন্তু তার বা একটা দুর্ঘটনায় মারা গিয়েছে, এবং তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। অনেক ক্ষেত্রেই হতে পারে আপনার হচ্ছে দর্শন মামলার ক্ষেত্রেও আপনার ভৌত ফরেনসিকের জন্য পাঠায়, যে বীর্য আছে সেই বীর্য পরীক্ষার জন্য পাঠায় দর্শন মামলার ক্ষেত্রে, সেটাও ভৌত ফরেনসিক প্রমাণ। এখন ধরেন হচ্ছে একজন লোক ট্রেনে কাটা পড়ে মারা গেল, তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে তাকে তো দাফন কাফন করে ফেলতে হবে, রাখে তো আর যাবে না। তাহলে সেই ক্ষেত্রে ধরেন হচ্ছে তার কি রাখা হয়? ডিএনএ রেখে দেওয়া হয়। পরবর্তীতে সেই ডিএনএ ধরেন হচ্ছে ওনার যে ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে মিলিয়ে দেখা হয় যে আসলে এই ব্যক্তি ওই ব্যক্তিই কিনা। আচ্ছা, প্রথম উদাহরণে দেখেন দেয়া আছে যে কয়ের মৃত্যু বিষের কারণে হয়েছিল। এখন সে হারপিক খেয়ে মারা গেছে। পূর্বেও যারা হারপিক খেয়ে মারা গেছে, আমি আমার মতো করেই বলতেছি, তাদের মধ্যে কিছু কি হয়েছিল? কিছু লক্ষণ দেখা দিয়েছিল, কিছু উপসর্গ দেখা দিয়েছিল। সেই উপসর্গ সম্পর্কে বিশেষজ্ঞের মতামত কি হবে? উপসর্গ সম্পর্কে বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। তাহলে আপনার পূর্বে যারা হারপিক খেয়ে মারা গেছে তাদের মধ্যে কিছু লক্ষণ ছিল, আর এখন যে হারপিক খেয়েছে তার মধ্যেও সেই লক্ষণগুলোই দেখা যাচ্ছে। তাহলে এই যে লক্ষণের কথা বলা আছে যে প্রাপ্ত উপসর্গ থেকে এই সম্পর্কে বিশেষজ্ঞ যদি কোনো মতামত দেয় যে হ্যাঁ হ্যাঁ সে তো এই ধরনের বিষ খেয়ে মারা গেছে, তার এই মতামতটা কি হবে? হ্যাঁ, এই মতামতটা প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে অ্যাকসেপ্টেড হবে, গৃহীত হবে। ৪৫ ক নতুন করে যুক্ত হয়েছে ভৌত ফরেনসিক প্রমাণের বিষয়ে বিশেষজ্ঞের মতামত কি হবে? বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক হবে। যেমন দর্শনের মামলা বলি, বা হচ্ছে আপনার অনেক সময় এই যে ডিএনএ এর কথা বললাম, ডিএনএ পরীক্ষা করে দেখা হয়, বা হচ্ছে বিভিন্ন ফরেনসিক এর জন্য অনেক ডকুমেন্টও পাঠানো হয়। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে ফরেনসিক বিভাগ সাধারণত আমাদের হলো সিআইডি তে আছে, ভৌত ফরেনসিক বিশেষজ্ঞ আছে। তাদের যে বক্তব্য, তাদের যে মতামত লিখিত আকারে দেন সেটা প্রাসঙ্গিক, সেটা সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। এটা নতুন করে যুক্ত হয়েছে। ৪৬ এ বলা আছে বিশেষজ্ঞের অভিমতের সাথে সংশ্লিষ্ট ঘটনা প্রাসঙ্গিক। তাহলে যে বিষয়গুলো এক্সপার্টের ওপিনিয়নকে সমর্থন করে, যে বিষয়গুলো এক্সপার্টের ওপিনিয়নকে সমর্থন করে, সেই বিষয়গুলো কি হবে? সেই বিষয়গুলো প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। 47 এ বলা আছে হস্তলিপি হাতের লেখা। এটা এমসিকিউ পরীক্ষায় আসছে। সবগুলো সেকশনই ইম্পর্টেন্ট। ছোট আইন তো আমরা মেক্সিমাম সেকশনই পড়বো। এখন আপনি একটা লেখা লিখেছেন বা একটা চিঠি লিখেছেন। এই চিঠিটা যে আপনার লেখা, এটা আপনি জানেন, আর কেউ তো জানে না। এখন আপনার চিঠি আর আপনার হাতের লেখা এটার সম্পর্কে প্রশ্ন উঠেছে। তাহলে এই ক্ষেত্রে আপনার আ হস্তলিপি বা হাতের লেখা, কার হস্তলিপি? সেই চিঠিটা কার? সেই দলিলটা কার? এটা সম্পর্কে যার জানা আছে, তার মতামতটা কি হবে? আর মতামতটা প্রাসঙ্গিক হবে। হস্তলিপি হাতের লেখা সম্পর্কে বিশেষজ্ঞের মতামত কি? বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক। এটা এমসিকিউ পরীক্ষায় আসছে। যে হস্তলিপি হাতের লেখা সম্পর্কে বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক। কত ধারায় বলা আছে? হ্যাঁ, ৪৭ ধারায় বলা আছে যে একটা দলিল একজন ব্যক্তি কর্তৃক লিখিত স্বাক্ষরিত কিনা ওই ব্যক্তির হাতের লেখার সাথে পরিচিত ব্যক্তির মতামত প্রাসঙ্গিক। আমি বললাম এই যে এই দলিলটা তো রহিম মুক্তারি কি করেছে? রহিম মুক্তারি লিখেছে। আমি তো দেখেছি। আমি বুঝি রহিম মুক্তারের হাতের লেখা এরকমই। তাহলে আমি এই সম্পর্কে কি এক্সপার্ট? আরো বিভিন্ন রহিম মুক্তার যে দলিল লিখেছে সেই দলিলগুলোর সাথে এটা কম্পেয়ার করে দেখা হলো। এই বিষয়টা প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে।
আর ডিজিটাল স্বাক্ষর আপনারা যারা বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দিয়েছেন, সবাই জমা দিয়েছেন, সবাই আবেদন করবেন, 1 তারিখ থেকে শুরু হবে। তাহলে এই যে ডিজিটাল স্বাক্ষর, এই ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে বিশেষজ্ঞের মতামত কি হবে? ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক হবে। তাহলে আপনি যে বার কাউন্সিলে ডিজিটাল স্বাক্ষর দিয়েছেন, সেই স্বাক্ষরটা আপনারই কিনা এই সম্পর্কে প্রশ্ন উঠেছে। তাহলে এই ক্ষেত্রে যিনি জানেন, যে ভালো বুঝেন, তার মতামতটা কি? তার মতামতটা প্রাসঙ্গিক। কাস্টম, আমরা 13 ধারায় বলেছি অধিকার বা প্রথা প্রাসঙ্গিক। আর 48 ধারায় বলা আছে অধিকার বা প্রথা সম্পর্কে যাদের জানা আছে, যারা হলেন এক্সপার্ট, তাদের মতামতটা কি হবে? তাদের মতামতটা প্রাসঙ্গিক হবে। ধরেন একটা গ্রামে বিশেষ দিনে, দুঃখিত, আপনার একটা গ্রামে বিশেষ দিনে একটা ছোট খাল আছে, সেই খালের মধ্যে কি করে? পলো দিয়ে মাছ ধরে। আমরা বলি কি পলো মারে। অর্থাৎ দেখবেন যে ছোট ছোট খাঁচা আছে, সেই খাঁচাগুলো যখন পানি কমে যায় তখন হচ্ছে সবাই সেই খালের মধ্যে নেমে যায়, বা ছোট নদীর মধ্যে নেমে তারপরে হচ্ছে সেই খাঁচা দিয়ে কি করে? সবাই মাছ ধরে। এরকমও হয়েছে কিছু কিছু এলাকায়, এখনো ওই কাস্টমস চলমান আছে, যে অনেকে আমেরিকা থাকে বা হচ্ছে ইউএসএ তে থাকে, দেশের বাইরে থাকে, ইতালি থাকে, সেইখান থেকে চলে আসে শুধুমাত্র সেই মাছ উৎসবে অংশগ্রহণ করার জন্য। কয় টাকার মাছ পাইলো? একটা মাছ 5,000 টাকায় ধরেন পাইলো, অনেক বড় মাছ পাইলো। কিন্তু সেই ইউএসএ থেকে বা হচ্ছে ইতালি থেকে, ওনার ইউরোপ থেকে আসা যাওয়ার যে খরচ, সেই খরচ ধরবেন। তার মানে এটা হলো কি ওনাদের কাস্টম। তাহলে 48 ধারায় বলা আছে এই কাস্টম সম্পর্কে যাদের জানা আছে, এই অধিকার বা প্রথা সম্পর্কে যাদের জানা আছে, তারা হলেন বিশেষজ্ঞ। তাদের মতামত কি? তাদের মতামত প্রাসঙ্গিক। এখানে মনে হয় খুব সম্ভবত মৎস্যর ক্ষেত্রেরই উদাহরণ দেয়া ছিল। আপনাদের আরেকটু একটু দেখবেন 48 ধারায় মৎস্য ক্ষেত্রের একটা উদাহরণ দেয়া আছে। না দেখলেও চলবে, খুব বেশি ইম্পর্টেন্ট। আহ 49-এ বলা আছে প্রচলিত রীতিনীতি। এক একটা এলাকায় এক একটা রীতিনীতি। কোন এলাকায় জামাই যদি যায়, তাহলে জামাইকে তাদের এলাকার বিভিন্ন ধরনের কি থাকে? রীতিনীতি থাকে। সে অনুযায়ী জামাইকে কি করা হয়? খাওয়া-দাওয়া করানো হয়, সেবা করা হয়। তাহলে এই যে রীতিনীতি, একেকটা এলাকার জন্য, হুম, ১ টা মিনিট একটু। তাহলে একেকটা এলাকার জন্য কি? একেকটা এলাকার জন্য একেকটা রীতিনীতি। তাহলে এই রীতিনীতি কি? রীতিনীতি সম্পর্কে যাদের জানা আছে, তাদের বক্তব্য কি হবে? প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। 50-এ বলা আছে আত্মীয়তার সম্পর্ক। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে বিবাহিত কিনা। অনেক সময় এরকম হয়, ঢাকায় হচ্ছে বিভিন্ন ফ্ল্যাটে ওঠে হাসব্যান্ড ওয়াইফ পরিচয়। যে তারা কি? তারা হলো হাসব্যান্ড ওয়াইফ। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি পরস্পর বিবাহিত কিনা, হাসব্যান্ড ওয়াইফ কিনা। এই সম্পর্কে প্রশ্ন উঠেছে। অর্থাৎ আত্মীয়তার সম্পর্কে কি হয়েছে? হুম, প্রশ্ন উঠেছে। তাহলে আত্মীয়তার সম্পর্কে যদি প্রশ্ন ওঠে, তাহলে এই ক্ষেত্রে যারা পরস্পর বিবাহিত, যারা হচ্ছে ঢাকা শহর ফ্ল্যাট নিয়ে থাকতেছে, তাদের যে বন্ধু-বান্ধব আছে বা তাদের যে আশেপাশে যারা আছে, হ্যাঁ? তাদেরকে পরস্পর কি করা হতো? স্বামী-স্ত্রীর রূপে, অর্থাৎ আ ইয়াকে বলা হতো, বরকে বলা হতো ভাই, আর ওয়াইফকে বলা হতো কি? ভাবি। তাহলে এই যে ভাই এবং ভাবি বলে আমরা সম্বোধন করি, অর্থাৎ বন্ধু-বান্ধবেরা তাদেরকে কি করে? স্বামী-স্ত্রীর রূপে অভ্যর্থনা করে। এই বিষয়টা কি হবে? এই বিষয়টা প্রাসঙ্গিক হবে। তাহলে আমরা এখানে এক্সপার্ট হয়ে গেলাম। আমরা বন্ধু-বান্ধবরা যারা হচ্ছে ২ জন প্রেম করে তাদেরকে বিয়ে পড়িয়ে দিলাম। তারপরে ঢাকায় একটা বাসাও নিয়ে দিলাম ছোটখাটো। এখন প্রশ্ন উঠেছে তারা বিবাহিত কিনা? আসলেই তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে কিনা? তাহলে আমরা সাক্ষী দিলাম কি হ্যাঁ, তারা ২ জন হাসব্যান্ড ওয়াইফ। তাহলে আমরা কি? আমরা হলাম এই বিষয়ে বিশেষজ্ঞ। আমাদের এই মতামত কি? আমাদের এই মতামত প্রাসঙ্গিক। কেন লাগবে না? চরিত্র যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, পক্ষের চরিত্র ভালো না খারাপ, এটা কি নয়? এটা প্রাসঙ্গিক নয়। এটা কি? এটা অপ্রাসঙ্গিক। পক্ষের চরিত্র ভালো না খারাপ, এটা প্রাসঙ্গিক নয়। সাক্ষীর চরিত্র ভালো না খারাপ, কিছু কিছু ক্ষেত্রে সেটা আবার কি হতে পারে? প্রাসঙ্গিক হতে পারে। 52 থেকে 55 ধারায় যে
চরিত্র সম্পর্কিত সাক্ষীগণের কথা বলা আছে, সেটা হলো পক্ষের চরিত্র সম্পর্কিত সাক্ষী। 52তে বলা আছে দেওয়ানি মামলার ক্ষেত্রে আচরণ প্রমাণ করার জন্য চরিত্র অপ্রাসঙ্গিক। একজন ব্যক্তি দেওয়ানি মামলা করলেন, ধরেন তিনি একজন ডাকাত, তাহলে ডাকাত দেওয়ানি মামলা করতেই পারে, স্বাভাবিক। সে যদি কারো কাছে জমি পায়, হ্যাঁ, সে ডাকাত ছিল, ডাকাতির মামলা তার নামে চলমান আছে, জামিনে বের হয়েছে, এখন সে অন্য আরেকজনের কাছে কি পায়, জমি পায়, সে আপনার হচ্ছে কি করতে পারে, দেওয়ানি মামলা করতেই পারে। এখন আপনি জেরা করার সময় গিয়ে যদি তাকে বলেন যে ব্যক্তি এই মামলা করেছে সে একজন ডাকাত, এই হলো তার পিসিপিআর, এই বক্তব্যটা কি হবে না, এই বক্তব্যটা প্রাসঙ্গিক হবে না, অপ্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসাবে গৃহীত হবে না। তাহলে 52তে কি বলা আছে, দেওয়ানি মোকদ্দমায় আচরণ প্রমাণ করার জন্য চরিত্র কি হবে, ইন সিভিল কেসেস ক্যারেক্টার টু প্রুভ কন্ডাক্ট ইম্পুটেড ইরিলিভেন্ট, অর্থাৎ অপ্রাসঙ্গিক। 55 ধারায় বলা আছে তবে হ্যাঁ, দেওয়ানি মোকদ্দমায় ক্ষতিপূরণ নির্ধারণে চরিত্র কি হবে, যদি ক্ষতিপূরণের মামলা করা হয়, যে এই ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে দেওয়ানি মোকদ্দমায় তার চরিত্রে যদি ক্ষতিপূরণের পরিমাণকে কি করে, ক্ষতিপূরণের পরিমাণকে প্রভাবিত করে, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে, যদি ক্ষতিপূরণের পরিমাণকে প্রভাবিত করে তাহলে সেক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হবে। তাহলে 52 দেওয়ানি মামলায় চরিত্র কি নয়, প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক। আর 55 হলো দেওয়ানি মামলাটা যদি ক্ষতিপূরণের মামলা হয় সেই ক্ষেত্রে সেটা কি হতে পারে, সেই ক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হতে পারে, যদি এই চরিত্র সম্পর্কিত যে সাক্ষী এটা যদি কি করে, ক্ষতিপূরণের পরিমাণকে প্রভাবিত করে। গোলাপ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা সাবমিশনে বলি। যাকে আজকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে তিনি হলেন সমাজের একজন বিশিষ্ট ব্যবসায়ী, হাজী সাহেব। ওনাকে সম্মানহানি করার জন্য আজকের এই মামলায় কি করা হয়েছে, জড়িত করা হয়েছে। উনি একজন সমাজসেবক, খুবই ভালো একজন মানুষ, উনি একজন হাজী সাহেব, ওনার নিজের ব্যবসা বাণিজ্য আছে, মানুষদেরকে উনি সেবা করেন, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ান। এই কারণে আজকে ওনাকে এই মামলায় কি করা হয়েছে, জড়িত করা হয়েছে। উনি এই ঘটনার সাথে কি নয়, হ্যাঁ, জড়িত নয়, উনি একজন ভালো মানুষ। তাহলে ফৌজদারি মামলায় পূর্ববর্তী ভালো চরিত্র, যে যাকে আসামি করা হয়েছে তার চরিত্র ভালো, এটা কিন্তু আমরা সাপোর্ট করি। এটা কি সাক্ষ্য হিসেবে কি, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে, প্রাসঙ্গিক হবে। তাহলে ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তির চরিত্র ভালো, এটা কি, এই কথা, এই ঘটনা কিন্তু প্রাসঙ্গিক। কিন্তু ফৌজদারি মামলায় যাকে অভিযুক্ত করা হয়েছে, যাকে আসামি করা হয়েছে, তার চরিত্র খারাপ, ফৌজদারি মামলায় অসৎ চরিত্র কি হবে না, অভিযুক্ত ব্যক্তির চরিত্র খারাপ, এই কথা, এই ঘটনা ফৌজদারি মামলায় কি হবে না, প্রাসঙ্গিক হবে না, অর্থাৎ অপ্রাসঙ্গিক। তাহলে আমরা যদি একটু স্লট করি, দেওয়ানি মামলার ক্ষেত্রে হলো 52 এবং হচ্ছে কি 55, আর ফৌজদারি মামলার ক্ষেত্রে হলো 53 এবং 54। তাহলে 53তে বলা আছে ফৌজদারি মামলায় পূর্ববর্তী ভালো চরিত্র প্রাসঙ্গিক, ফৌজদারি মামলায় খারাপ খারাপ চরিত্র কি নয়, খারাপ চরিত্র প্রাসঙ্গিক নয়। তবে ফৌজদারি মামলায় খারাপ চরিত্রও কি হতে পারে, প্রাসঙ্গিক হতে পারে, যদি সেটা কি হয়, চরিত্রই যদি হয় কি বিচার্য বিষয়। তাহলে চরিত্রই যদি হয় বিচার্য বিষয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে, অবশ্যই প্রাসঙ্গিক হবে। 56 এমসিকিউ পরীক্ষার জন্য যে সেকশন গুলো বলতেছি খুবই ইম্পর্টেন্ট। চরিত্র সম্পর্কিত বিষয় যেগুলো আছে এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, লিখিত পরীক্ষা এখান থেকে টিকা আকারে আসে। হ্যাঁ, চরিত্র সম্পর্কিত সাক্ষ্যকন, আপনার হচ্ছে ঘটনার প্রমাণ বা হচ্ছে জুডিশিয়াল নোটিশ, এগুলো টিকা আকারে আসে লিখিত পরীক্ষা, আমাদের সময় এসেছিল। এমসিকিউ পরীক্ষায় গিয়ে দেখবেন হুবহু তুলে দিয়েছে, ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিসেবল নিড নট বি প্রুভড, এই লাইনটাই তুলে দিয়েছে। তারপরে বলল এটা কোথায় আছে সাক্ষ্য আইনের, সাক্ষ্য আইনের কোথায় আছে, সাক্ষ্য আইনের হচ্ছে আপনার 56 এ আছে, ফ্যাক্ট জুডিশিয়ালি, ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিসেবল নিড নট বি প্রুভড, ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিসেবল নিড নট বি প্রুভড, অর্থাৎ যে সকল বিষয় আদালত বিচারিকভাবে অবগতিতে নেবেন সেগুলো প্রমাণ করার প্রয়োজন নেই। তারপরে এমসিকিউ পরীক্ষায় আসতে পারে নো ফ্যাক্ট অফ হুইচ দ্য কোর্ট উইল টেক জুডিশিয়াল নোটিশ নিড বি প্রুভ, এটাও কিন্তু তুলে দিতে পারে, এটাও তুলে দিয়ে বলতে পারে যে এই বিষয়টা সাক্ষ্য আইনের কত ধারায় আছে, 56 ধারায় বা 56 এ আছে। কি বলা আছে, বিচারকের দৃষ্টিগোচরে যে সকল বিষয় নেয়ার যোগ্য সে সকল বিষয় প্রমাণ করার কি নেই, প্রমাণ করার প্রয়োজন নেই। তাহলে যে সকল বিষয় আদালত বিচারিকভাবে অবগতিতে নিবেন সেই সকল বিষয় কি নেই, সেই সকল বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই।
কত ধরনের বিষয় আছে যেগুলো প্রমাণ করার প্রয়োজন নেই? 5 ধরনের বিষয় যেগুলো প্রমাণ করার প্রয়োজন নেই। কি, কি? প্রথমেই হলো জুডিশিয়াল নোটিশ। হ্যাঁ? তারপরে হলো কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ। তাহলে জুডিশিয়াল নোটিশের কথা বলা আছে কোথায়? জুডিশিয়াল নোটিশের কথা বলা আছে হচ্ছে 57 এ। চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ আমাদের সাক্ষ্য আইনের 41 এবং 112। 41 ধারা, তারপরে 112 ধারা, হ্যাঁ? 41 এর সাথে 112 ধারাটা এখানে যুক্ত করবেন। কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ। তারপরে মামলার প্রতিনিধিগণ বা পক্ষগণ যেগুলো স্বীকার করে, আর্জি জবাবের মাধ্যমে যদি কোনো কিছু স্বীকার করে সেটা প্রমাণ করার প্রয়োজন নেই। তারপরে যে সকল বিষয় আইনে প্রমাণিত মর্মে উল্লেখ আছে সেগুলো প্রমাণ করার প্রয়োজন নেই। যেই সকল ঘটনা প্রমাণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আরোপ করা হয়েছে সেগুলো প্রমাণ করার কি নেই, সেগুলো প্রমাণ করার প্রয়োজন নেই। তাহলে আমাদের এমসিকিউ পরীক্ষা এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিসেবল নিড নট বি প্রুভ কোথায় বলা আছে? 56 এ বলা আছে। নো ফ্যাক্ট অফ হুইচ দ্য কোর্ট উইল টেক জুডিশিয়াল নোটিস নিড বি প্রুভ। নিড বি প্রুভ কোথায় বলা আছে? 56 এ বলা আছে। যে সকল বিষয় আদালত বিচারিকভাবে অবগত দিবেন সেই সকল বিষয় বা সেই সকল ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই। কোথায় বলা আছে? 56 এ বলা আছে। 57 এ হলো আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে জুডিশিয়াল নোটিশের তালিকা কোথায় আছে? 57 কত ধারায় আছে? যে সকল বিষয় আদালত অবশ্যই জুডিশিয়াল নোটিশে নিবেন। আপনাদের প্রশ্ন কিন্তু ভালো করে বুঝতে হবে যে আপনাকে 56 থেকে কোশ্চেন করেছে না 57 থেকে কোশ্চেন করেছে। তাহলে তালিকা দেয়া আছে হচ্ছে 57 এ। আর 56 এ শিরোনাম বলে দেয়া আছে। 57 এ কি বলা আছে? যে সকল বিষয়ে আদালত অবশ্যই জুডিশিয়াল নোটিশে নিবেন। তাহলে কোন সকল ঘটনা বা বিষয়ে আদালত জুডিশিয়াল নোটিশে নিবেন? এখানে সর্বমোট এমসিকিউ পরীক্ষায় আসবে সর্বমোট জুডিশিয়াল নোটিশ কয়টি আছে? কয়টি ছিল? তাহলে সর্বমোট জুডিশিয়াল নোটিশ ছিল 13টি। বর্তমানে বলবৎ আছে কয়টি? বর্তমানে বলবৎ আছে হচ্ছে 11টি। তাহলে জুডিশিয়াল নোটিশ কতগুলো? জুডিশিয়াল নোটিশ হলো সর্বমোট 13টি। তার মধ্যে বাতিল কয়টি? বাতিল হলো 2টি। বর্তমানে বলবৎ কয়টি? বলবৎ আছে হচ্ছে 11টি। সর্বমোট 13টি জুডিশিয়াল নোটিশ, 2টি বাতিল, বলবৎ 11টি। তাহলে জুডিশিয়াল নোটিশ গুলো কি? বাংলাদেশের সকল আইনসমূহ। বাংলাদেশের সকল আইনসমূহ আদালত কি নিবেন? জুডিশিয়াল নোটিশ নেবেন। অ্যাকচুয়ালি জুডিশিয়াল নোটিশ মানে কি? যে বিষয়টা আপনাকে আদালতে আলাদা করে এডমিটেড করানো লাগবে না। যে বিষয়টা আদালতে আপনাকে আলাদা করে প্রমাণ করা লাগবে না। তাহলে বাংলাদেশের সকল আইন এগুলো প্রমাণ করার প্রয়োজন নেই। আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই যে জুডিশিয়াল নোটিশ গুলো আছে এগুলো আপনারা খাতায় লিখে, লিখে পড়বেন। খাতায় যদি লিখে, লিখে পড়েন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের লিখিত পরীক্ষার হল পর্যন্ত মনে থাকবে। জুডিশিয়াল নোটিশের চ্যাপ্টার থেকে প্রতিবারই লিখিত পরীক্ষায় কোশ্চেন হয়। এখন আপনাদের এমসিকিউ পরীক্ষার সময় জুডিশিয়াল নোটিশের যে তালিকাগুলো আছে এগুলো যদি খুব বেশি মুখস্থ নাও হয়, খাতায় লিখে, লিখে পড়েন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন লিখিত পরীক্ষায় বসবেন তখন আর আলাদা করে আপনাদের কষ্ট করা লাগবে না। তাহলে যেই সকল ঘটনা আদালত অবশ্যই জুডিশিয়াল নোটিশে নেবেন তালিকা আছে 57 এ। সর্বমোট কতটি জুডিশিয়াল নোটিশ ছিল? সর্বমোট 13টি জুডিশিয়াল নোটিশ ছিল। বর্তমানে কয়টি জুডিশিয়াল নোটিশ বলবৎ আছে? বর্তমানে বলবৎ আছে হচ্ছে 11টি। তাহলে বাংলাদেশের সকল আইন একটু দাগ দিবেন কোথায়, কোথায় বলতেছি। তাহলে আইনের মধ্যে দাগ দিবেন। কিসে দাগ দিবেন? আইন। বাংলাদেশের সকল আইন। তারপরে দিবেন হচ্ছে যুদ্ধবিধি। এটা মনে রাখার কৌশল আসে। হ্যাঁ? আইন, তারপরে ২য় হলো যুদ্ধবিধি, ৩য় হলো আইনসভার কার্যবিবরণী, আ তারপরে হলো আপনার আদালতের সিলমোহর, তারপরে হলো আপনার সাথে হলো কোনো সরকারি পদে গেজেট। গেজেটে দিবেন। ৮ এ হলো আ উপাধি, জাতীয় পতাকা। ৯ হলো আপনার হচ্ছে কি ভৌগোলিক সময়ের বিভাগ, উপবাস এবং ছুটি। ১০ এ দিবেন হচ্ছে ভূখণ্ড। ১১ তে হলো বিরোধ। বিরোধের মধ্যে দিবেন। তাহলে মনে থাকবে পরীক্ষার হল পর্যন্ত, লিখিত পরীক্ষার হল পর্যন্ত। আর ১২ তে দিবেন হচ্ছে অ্যাডভোকেট বা অন্যান্য ব্যক্তি যারা আদালতে মামলা পরিচালনা করে। আর ১৩ হলো কি আ সমুদ্র বা স্থলপথের নিয়ম। তাহলে এখানে আমরা কি, কি দাগ দিচ্ছি? এগুলো কি পয়েন্ট মনে রাখার জন্য। ১ নাম্বারে হচ্ছে আইনসমূহ, ২ নাম্বারে হলো যুদ্ধবিধি, থার্ডলি হলো আপনার হচ্ছে আমরা দিয়েছি আইনসভার কার্যবিবরণী, তারপরে দিয়েছি হচ্ছে আদালতের সিলমোহর, তারপরে দিয়েছি হচ্ছে সরকারি গেজেট, তারপরে দিয়েছি উপাধি, জাতীয় পতাকা, তারপরে দিয়েছি বিভাগসমূহ, ছুটি, ভূখণ্ডসমূহ, তারপরে হচ্ছে বিরোধ, তারপরে দিয়েছি হচ্ছে কি অ্যাডভোকেট, তারপরে দিয়েছি হচ্ছে নিয়মসমূহ।
এভাবে যদি পয়েন্টগুলো পড়েন তাহলে আশা করি লিখিত পরীক্ষায় আপনার মনে থাকবে। এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে, সর্বমোট কয়টি ছিল? সর্বমোট ছিল 13টি। বর্তমানে বলবৎ আছে কয়টি? বর্তমান বলবৎ আছে হচ্ছে 11টি। 58 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ পরীক্ষায় গিয়ে দেখবেন তুলে দিয়েছে। ফ্যাক্ট এডমিটেড নিড নট বি প্রুভড। ফ্যাক্ট এডমিটেড নিড নট বি প্রুভড। তাহলে এডমিটেড মানে কি? স্বীকৃত। তাহলে যেই বিষয়টা স্বীকৃত সেই বিষয়টা আপনাকে আলাদা করে কি করার প্রয়োজন নেই। যেই বিষয়টা স্বীকৃত সেটা আলাদা করে প্রমাণ করার প্রয়োজন নেই। তাহলে 58 এ কি বলা আছে? স্বীকৃত ঘটনাসমূহ প্রমাণ করার কি নেই? স্বীকৃত ঘটনাসমূহ প্রমাণ করার প্রয়োজন নেই। তাহলে মোকদ্দমার পক্ষগণ বা প্রতিনিধিগণ যদি কোনো বিষয়ে আপনার হচ্ছে স্বীকার করে, অবশ্যই দেওয়ানি মামলা। আমি আবারও বলতেছি 58 এ যে এমসিকিউ পরীক্ষা তুলে দিবে ফ্যাক্ট এডমিটেড নিড নট বি প্রুভড। কোথায় বলা আছে? 58 এ বলা আছে। স্বীকৃত ঘটনাসমূহ প্রমাণ করার প্রয়োজন নেই। কোথায় বলা আছে? 58 এ বলা আছে। কত ধারায় বলা আছে? 58 ধারায় বলা আছে। তাহলে এটা তো আছে, ঠিক আছে। স্বীকৃত ঘটনাসমূহ প্রমাণ করার প্রয়োজন নেই। এমসিকিউ পরীক্ষায় যদি একটু জটিল করে দেয়, স্বীকৃত ঘটনাসমূহ কোন মামলার ক্ষেত্রে প্রমাণ করার প্রয়োজন নেই? দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা বা আরো অন্যান্য মামলা দিবে। তাহলে কোন মামলার ক্ষেত্রে প্রমাণ করার প্রয়োজন নেই? স্বীকৃত ঘটনাসমূহ হচ্ছে দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে প্রমাণ করার প্রয়োজন নেই। তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে স্বীকৃত ঘটনাসমূহ কি হবে না? হ্যাঁ, স্বীকৃত ঘটনাসমূহ প্রমাণ করার প্রয়োজন হবে না। তাহলে মোকদ্দমার পক্ষগণ, সেটা বাদী হতে পারে বা বিবাদী হতে পারে, তারা যদি তাদের বাদীর যে আর্জি, বিবাদীর যে লিখিত জবাব আছে, সেই লিখিত জবাব দেখে যদি মনে হয় যে একটা বিষয় স্বীকৃত, একটা বিষয় প্রমাণিত বা একটা বিষয় স্বীকার করে নেওয়া হয়েছে, সেই বিষয়টার আদালতে আলাদা করে এডমিটেড করার বা প্রমাণ করার প্রয়োজন নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোশ্চেন আরেকটু পড়াইতে পারতাম, কিন্তু শারীরিকভাবে একটু আহ অসুস্থ। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আজকে এই পর্যন্ত